নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমরা ফেরত নিয়ে আসছি আপনাদের অত্যন্ত প্রিয় সিআইডি ইন্সপেক্টর পরীক্ষিত পাকরাশিকে। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন শ্রী প্রদীপ চন্দ্রের কলমে গোয়েন্দা পাকরাশির আরও একটি রোমাঞ্চকর গল্প। গল্পপাঠ বাক্য বাগীশ। পাকরাশির ভূমিকায় মৃন্ময় মান্না, সুব্রতর ভূমিকায় সুদীপ্ত সরকার, রিমার ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, তালুকদারের ভূমিকায় ইন্দ্রনীল কুমার, ঘোষের ভূমিকায় জয় ভট্টাচার্য, প্রতিবেশী দুই মহিলার ভূমিকায় দেবাদ্রিতা পোদ্দার, খিটখিটে মহিলার ভূমিকায় মৌসুমী চক্রবর্তী ও বাদবাকি বিবিধ ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্ট ডিজাইন রোহন, ভিডিও স্পেশাল এফেক্টস জয়দীপ চক্রবর্তী। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন প্রদীপ চন্দ্রের কলমে ইন্সপেক্টর পাকরাশির গল্প। হ্যালো, লালবাজার কন্ট্রোল রুম। আমি স্যার ঘরের মধ্যে আটকে পড়েছি। বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বাইরে বের হতে পারছি না। কেন, বাড়িতে আর কেউ নেই? আপনি কি একা? একটি বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করে আমি আর আমার স্বামী রাত 12:30টায় বাড়ি ফিরে। ঠিকানাটা বলুন। কসবা। ওকে, অপেক্ষা করুন। কসবা থানার পুলিশ অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাবে। হ্যালো, হ্যাঁ, কসবা থানা, লালবাজার কন্ট্রোল রুম থেকে বলছি। এক্ষুনি এই ঠিকানায় চলে যান। একজন ভদ্রমহিলা ঘরে আটকে পড়েছেন। বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। গিয়ে দেখুন ব্যাপারটা কি। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। এই ঘোষ, একটু এদিকে এসো তাড়াতাড়ি। এএসআই দেবেশ ঘোষ কোণের দিকে টেবিলের সামনে বসে ঝিমোচ্ছিলেন। তালুকদারের জরুরি তলবে ধর্মর করে উঠে তাঁর সামনে এসে দাঁড়ালেন। তালুকদার একটা চিরকুটে সেই ঠিকানা লিখে ঘোষের দিকে এগিয়ে দিয়ে বললেন, দুজন কনস্টেবল আর একজন মহিলা কনস্টেবল নিয়ে চলে যাও এই ঠিকানায়। একজন মহিলা ঘরে আটকে পড়েছেন, বিষয়টা তদন্ত করে এসো। ঘড়িতে এখন সময় রাত 1:40। এএসআই দেবেশ ঘোষ গাড়ি ও দলবল নিয়ে বেরিয়ে গেলেন। মিনিট 10 লাগলো ঠিকানায় পৌঁছতে। প্রায় 4 কাঠা জমির উপর একটি পুরনো বাড়ি সংস্কার করে নতুন রূপ দান করা হয়েছে। সম্ভবত কিছুদিন আগে রং করা হয়েছে। রাস্তার বাতিস্তম্ভের এলইডি আলোয় লাল রং করা বাড়িটি যেন মোহময়ী হয়ে উঠেছে। কেমন যেন রহস্যময় মায়াবী পরিবেশ। মোটা লোহার বার দিয়ে নির্মিত সুদৃশ্য মেন গেটটি বোধহয় নতুন লাগানো হয়েছে। এই মুহূর্তে যা হাট করে খোলা। বাড়ির মুখোমুখি রাস্তার উল্টো দিকে একটি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির বিল্ডিং। মাঘ মাস, রাত প্রায় 2টো বাজে। কদিন ধরে পারদের গতি নিম্নমুখী। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। আজ সম্ভবত আরও নিচে। রাস্তায় কোনো জনপ্রাণীর দেখা নেই, একেবারে শুনশান। রাস্তার কুকুরগুলো নিরাপদ আশ্রয় খুঁজে নিয়ে মাথা গুজে হয়তো ঘুমোচ্ছে কোথাও। থেকে থেকে একটা কুকুরের ডাক কানে আসছে দূরের কোনো স্থান থেকে। আর আসছে রাতের পথে ছুটে যাওয়া কোনো গাড়ির শব্দ কখনো কখনো। হাট করে খুলে রাখা গেট দিয়ে ঘোষ এবং তার 3 সহকর্মী ভেতরে প্রবেশ করে বাড়িতে ঢোকার কাঠের দরজা ঠেলা দিতেই খুলে গেল। জ্বালিয়ে রাখা আলোর সামনের হলঘরের ভেতরে তাকাতেই 4 জনের চোখ কপালে ওঠার জোগাড়। মেঝের উপর উপুর হয়ে একজন পড়ে আছেন। রক্তে ভেসে গেছে তার চারপাশ। দেখেই বোঝা যাচ্ছে দেহে প্রাণ নেই। অনেকক্ষণ আগেই মারা গেছেন।
অপ্রত্যাশিত এই ঘটনার অভিঘাত সামলে উঠতে মিনিটখানেক সময় লাগলো তাদের। তারপর তাদের কানে এলো ডান দিকের পাশাপাশি দুটি ঘরের একটি থেকে কেউ যেন ভেতর থেকে জোরে জোরে ধাক্কা দিয়ে দরজা খুলতে বলছে। দরজা খুলুন, দরজা খুলুন প্লিজ, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। ঘোষ মহিলা কনস্টেবলকে দরজা খুলে দিতে বলায় সে দরজা খুলে ভিতরে বন্দি ভদ্রমহিলাকে বাইরে বার করে আনলেন। বেশ সুন্দর দেখতে গায়ের রং, উজ্জ্বল ফর্সা, তীক্ষ্ণ নাক, টানা টানা চোখ, বয়স আনুমানিক 23-24। তন্নি চেহারার মেয়েটি এই ঠান্ডাতেও যেন ঘেমে নিয়ে গেছেন। বাইরে বেরিয়ে ওই দৃশ্য দেখে তিনি চিৎকার করে নবেন্দু বলে আর্তনাদ করে উঠলেন। সেই আর্তনাদ রাত্রির নীরবতাকে ছিঁড়ে ফালা ফালা করে প্রতিধ্বনিত হতে হতে বাতাসে মিলিয়ে গেল। তারপর তিনি জ্ঞান হারালেন। সকলে মিলে ধরাধরি করে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিয়ে মুখের জলের ঝাপটা দেওয়াতে আস্তে আস্তে তার জ্ঞান ফিরল। তিনি চিৎকার করে কাঁদতে শুরু করলেন। কে তোমাকে মারলো নবেন্দু? আমি কি করে বাঁচবো এভাবে? ইত্যাদি বলে কাঁদতে কাঁদতে তিনি পুনরায় মূর্ছা গেলেন। ঘোষ এবার অ্যাম্বুলেন্সে ফোন করলেন। পরের ফোনটি অবশ্য করলেন কসবা থানায়। ফোন তুললেন বড়বাবু। বড়বাবু, ঘোষ বলছি। কি খবর ঘোষ, কি দেখলে? আপনি এক্ষুনি চলে আসুন, ভয়াবহ মার্ডার। হ্যাঁ, মার্ডার? তুমি ওখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। 20 মিনিট লাগলো তালুকদারের এসে পৌঁছতে, সঙ্গে ফটোগ্রাফার। মিনিট 3 আগে অ্যাম্বুলেন্স এসে ভদ্রমহিলাকে নিয়ে গেছেন কাছাকাছি একটি নার্সিংহোমে। তখন তার জ্ঞান ফিরে এসেছিল। তিনি কোথাও যাবেন না বলে জিদ করছিলেন, কিন্তু তার এই রকম অবস্থায় এই বাড়িতে তাকে একা রাখা সম্ভব নয়। তাই ঘোষ জোর করেই পাঠিয়ে দিয়েছেন নার্সিংহোমে। ফটোগ্রাফার 3-4টে অ্যাঙ্গেল থেকে ভিকটিমের ছবি তুলে নিলেন। তালুকদার হাতে দাস্তানা পরে নিয়ে ঘোষকে দাস্তানা পরে নিতে বললেন। ঘোষ দাস্তানা পরে নেওয়ার পর তালুকদার বললেন, ঘোষ, বডি উল্টে দাও। বডি উল্টিয়ে দেওয়ার পর দেখা গেল ভিকটিমের বয়স আনুমানিক 35-36। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, ক্লিন শেভড মুখমণ্ডল রক্তে লাল হয়ে গেছে। তালুকদার এবং ঘোষ ঝুঁকে পড়ে খুঁটিয়ে দেখলেন। উপর্যুপরি 4-5 বার ধারালো ছুরি জাতীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে আঘাত করা হয়েছে। তারপর মৃত্যু নিশ্চিত করতে গলার নলি কেটে দেয়া হয়েছে। প্রচুর রক্তকরণ হয়েছে। মৃতদেহ পরীক্ষা করার পর তালুকদার বললেন, আচ্ছা, কোন ঘরে ভদ্রমহিলা আটকে ছিলেন? ঘোষ আঙুল দিয়ে ঘরটা দেখিয়ে দিলেন। বাকি ঘরগুলো চেক করে দেখো, আলমারি থেকে কিছু চুরি গেছে কিনা। একটি ঘরের 2টি আলমারির দরজা পুরো খোলা, একটির ভেতরের লকারের দরজাও খোলা। লকারের ভেতরটা একেবারেই ফাঁকা, মনে হচ্ছে যা ছিল সবই নিয়ে গেছে। এ পর্যন্ত দেখে নিয়ে তালুকদার বললেন, চুরি করতে এসে খুন করে চলে গেছে। তারপর তিনি অ্যাম্বুলেন্সে ফোন করলেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিতে হবে। পরের দিন সকাল 7টায় তালুকদার ঘোষকে সাথে নিয়ে বেরোলেন নার্সিংহোমের উদ্দেশ্যে, যেখানে ওই ভদ্রমহিলাকে গতকাল অ্যাডমিট করা হয়েছে। জিজ্ঞাসা করে জানা গেল দোতলায় বেড নম্বর 6-এ তিনি আছেন। সেখানে গিয়ে দেখা গেল সবেমাত্র ঘুম থেকে উঠে তিনি বসে আছেন। বেডের পাশে 2খানি টুল নিয়ে তালুকদার আর ঘোষ বসলেন। তালুকদার বললেন, আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সেই জন্যই আসা। বলুন, কি জানতে চান? কাল কিভাবে কি ঘটেছিল একটু ডিটেলে বলুন। গতকাল একটি বিবাহের অনুষ্ঠানে আমাদের নিমন্ত্রণ ছিল। সেখান থেকে ফিরতে রাত 12:30 বেজে যায়। গাড়ি থেকে নেমে আমি চাবি দিয়ে দরজা খুলে ভিতরে চলে যাই। নবেন্দু অর্থাৎ আমার স্বামী গাড়ি গ্যারেজে ঢুকিয়ে ভিতরে আসে। কাপড় ছাড়তে ছাড়তে আমি পাশের ঘরে যাই। হঠাৎ আমার ঘরের দরজাটা কে যেন বাইরে থেকে বন্ধ করে দিল।
আমি দরজায় ধাক্কা দিয়ে দরজা খুলতে বলি, কিন্তু কোনো সাড়া পাই না। নবেন্দু নবেন্দু বলে চিৎকার করেও কোনো সাড়া পাই না। খুব ভয় পেয়ে যাই। বাইরে অচেনা গলায় দুজনের কথা বলার শব্দ শুনতে পাই। কিছুক্ষণ পর সব চুপচাপ, আর কোনো শব্দ নেই। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। নিরুপায় হয়ে লালবাজারে ফোন করি। আপনি কাল যে ঘরে বন্ধ ছিলেন তার পাশের ঘরের আলমারির লকার আমরা খোলা অবস্থায় দেখতে পাই। সেখানে কি কি ছিল বলতে পারবেন? লকারে সবসময় 40-50 হাজার টাকা থাকতোই। সম্ভবত পুরোটাই নিয়ে গেছে। কোনো অর্নামেন্ট ছিল? না, অর্নামেন্ট বেশিরভাগটাই ব্যাংকের লকারে রাখা আছে, আর অল্প কিছু বেডরুমের আলমারির লকারে আছে। বেডরুম মানে যেটাই আপনি আটকা পড়েছিলেন? হ্যাঁ। আপনার শ্বশুর শাশুড়ি কোথায় থাকেন? আমার শ্বশুর মশাইকে আমি দেখিনি। আমার স্বামীর যখন 2 বছর বয়স তখন তিনি মারা যান। শাশুড়ি মা তো আড়ংঘাটার বাড়িতে থাকেন। তার কোনো ফোন নাম্বার আছে? হ্যাঁ। ঘোষ নোটবুক এবং কলম এগিয়ে দিতে তিনি তাতে ফোন নাম্বারটি লিখে দিলেন। তালুকদার আবার জিজ্ঞেস করলেন, কলকাতায় আপনার স্বামীর কোনো আত্মীয় স্বজন নেই? আমার 2 কাকা শ্বশুর আছেন। তাদের ফোন নাম্বার জানা আছে? হ্যাঁ। যথারীতি ঘোষ নোটবুক এবং কলম এগিয়ে দিতে নিজের মোবাইল থেকে নম্বর দেখে তিনি লিখে দিলেন। তালুকদার এবার জিজ্ঞেস করলেন, আপনার বাপের বাড়ি কোথায়? কোন নগর? ফরেন্সিক পরীক্ষা না হওয়া পর্যন্ত আপনাকে ওইখানেই কদিন থাকতে হবে। ওকে, সমস্যা নেই। আচ্ছা, আপনার নামটা জানা হলো না। আমার নাম রিমা হালদার। নার্সিংহোম থেকে বেরিয়ে তালুকদার ও ঘোষ সোজা থানায় চলে এলেন। এসেই তালুকদার ইনফর্মার পচাকে ফোন করে বললেন, হ্যালো, কাল আমার এলাকায় একটা চুরি আর মার্ডার একসাথে হয়েছে। আধ ঘন্টার মধ্যে খোঁজ নিয়ে জানা কার কাজ। এদিকে ঘোষ নবেন্দুর মা এবং 2 কাকাকে ফোন করে তাদের থানায় দেখা করতে বলে দিলেন। খুবই জরুরি। পচাকে ফোন করার পর তালুকদার এসআই শৈবাল দাসকে ডাকলেন। শৈবাল এসে দাঁড়াতে তিনি বললেন, দাস, তুমি টিম নিয়ে বেরিয়ে পড়ো। দাগি চোর ডাকাত কটাকে তুলে আনো, আচ্ছা করে মালিশ করি, দেখি কার কাজ। 10টার সময় পচা হাঁপাতে হাঁপাতে এলো থানায়। তাকে দেখেই বড়বাবু খেঁকিয়ে বলে উঠলেন, কিরে, খবর এনেছিস? না স্যার, এখানকার কেউ করেনি, একদম পাক্কা। কি? এখানের কেউ করেনি তো করলোটাকে? ভূতে? দূর আমার চোখের সামনে থেকে। কোনো খবর না পেলে তুই আর থানায় ঢুকবি না। তালুকদারের ধমক খেয়ে পচা থানা থেকে পালিয়ে বাঁচল। সব কটা অপদার্থ, একটাকে দিয়েও যদি কোনো কাজ হয়। রাগে গজগজ করতে থাকে বড়বাবু। তা দেখে ঘোষ আড়ালে মুখ টিপে হাসছেন। এমন সময় এক ভদ্রলোক, বয়স 60-62 হবে, ঘোষের টেবিলের কাছে এসে বললেন, থানা থেকে আমাকে ফোন করা হয়েছিল। ঘোষ জিজ্ঞাসা করলেন, আপনি কি নবেন্দু হালদারের কাকা? কে? হ্যাঁ। বসুন, আপনাকে আমি ফোন করেছিলাম। ঘোষের টেবিলের সামনে রাখা একটি চেয়ারে ভদ্রলোক বসলেন। ঘোষ বললেন, গতকাল রাত 1টায় লালবাজার কন্ট্রোল রুম থেকে থানায় ফোন আসে। ঘোষের মুখে গতকাল রাত থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনার বিবরণ শুনে ভদ্রলোক খুবই বিচলিত হয়ে পড়লেন। ঘোষ তার সামনে একটি রেজিস্টার এগিয়ে দিলেন, যাতে সমস্ত বিবরণ লেখা আছে। নির্দিষ্ট জায়গায় তাকে নাম ও ঠিকানা সহ সই করে দিতে বললেন। সেই কথা মতো নাম ও ঠিকানা লিখে ভদ্রলোক সই করে দিলেন। জানা গেল ভদ্রলোকের নাম বিশ্বনাথ হালদার, বাড়ি অজয়নগর। ঘোষ তাকে কাটাপুকুর মর্গে চলে যেতে অনুরোধ করলেন, পোস্টমর্টম হয়ে যাবার পর মৃতদেহ গ্রহণ করার জন্য। সাথে করে ভিকটিমের মা অথবা স্ত্রী যে কোনো একজনকে নিয়ে যাওয়ার জন্য বলে দিলেন। 1টা নাগাদ দাস ফিরলেন অপারেশন সেরে। তার পিছন পিছন 3 জন কনস্টেবল 5 আসামিকে নিয়ে থানায় ঢুকল। এলাকা ছেঁচে এই 5টাকে পাকড়াও করা গেছে। তাদের লকআপে চালান করে দাস বড়বাবুকে মেমো করতে বলে চলে গেলেন।
যথারীতি সেই মেমো করার দায়িত্ব এসে পড়ল ঘোষের উপর। ঘোষ বিরক্ত মুখে মেমো লেখা শুরু করলেন। সেই সময় একজন 60 মহিলা এবং একজন 30 মতো বয়সী যুবক থানায় ঢুকে বড়বাবুর টেবিলের দিকে এগিয়ে গেলেন। কি দরকার বলুন আপনাদের? আমার নাম সুকুমার মণ্ডল, আর ইনি আমার পিসি উমা হালদার। সকালে পিসির কাছে থানা থেকে ফোন গেছিল। ও, নবেন্দু হালদারের কেস, ওই টেবিলে যান। বলে বড়বাবু ঘোষের টেবিলটা দেখিয়ে দিলেন। ঘোষের মুখের বিরক্তির রেখা আরও একটু স্পষ্ট হল। বড়বাবুর দিকে এক ঝলক অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ঘোষ তাদেরকে বসতে বললেন। ঘোষের মুখে ঘটনার বিবরণ এবং একমাত্র ছেলের মর্মান্তিক মৃত্যুর কথা শুনে মায়ের কি অবস্থা হতে পারে তা বর্ণনার অপেক্ষা রাখে না। অল্প বয়সে স্বামীকে হারিয়ে 2 বছর বয়সের সন্তানকে বুকে আগলে রেখে কত কষ্টে মানুষ করেছেন। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে ছাত্রছাত্রীকে টিউশনি পড়িয়ে ছেলেকে পড়াশুনো শিখিয়েছেন। বরাবরই ভালো ছাত্র ছিল নবেন্দু। উচ্চ মাধ্যমিক পর্যন্ত গ্রামের স্কুলে লেখাপড়া, তারপর জয়েন্ট দিয়ে লেদার টেকনোলজি পড়তে কলকাতায় চলে আসা। পড়াশুনোর সব খরচ, হোস্টেলে থাকার খরচ সবই তিনি করেছেন। পড়াশুনো শেষ করে নবেন্দু বছর 4 চাকরি করেন, কখনো কানপুর, কখনো বেঙ্গালুরু। অত দূরে থেকে মায়ের সাথে যোগাযোগ করার অসুবিধা, তাই তিনি সিদ্ধান্ত নিলেন ব্যবসা করবেন। সেই মতো সরকারের কাছে আবেদন করে টেনারি কমপ্লেক্সে একটি প্লট পেলেন। ব্যাংক থেকে লোন নিলেন, এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্সও পেলেন। শুরু করে দিলেন পুরোদমে ব্যবসা। আস্তে আস্তে ব্যবসা দাঁড়িয়ে গেল। এখন টার্নওভার বছরে 2 থেকে 5 কোটি। ব্যবসা দাঁড় করাতে গিয়ে বিয়ে করতে দেরি হয়ে যায়। 35 বছর বয়সে বিয়ে করেন রিমাকে। রিমার বয়স তখন 22। দুজনের মধ্যে ডিফারেন্সটা একটু বেশি। স্ত্রীকে খুব ভালোবাসতেন নবেন্দু। তার সমস্ত আবদার মেটাতেন নিমিষে, কারণ এখন তিনি সচ্ছল। মায়ের প্রতিও অযত্ন করতেন না। কলকাতায় এই নতুন কেনা বাড়িতে মাকে নিয়ে আসতে চাইলেও মা আসতে চাননি। গ্রামের পরিবেশে অভ্যস্ত উমার শহরের পরিবেশে দমবন্ধ হয়ে আসে। সেই জন্যে নবেন্দু মায়ের জন্য গ্রামে সুন্দর বাড়ি করে দিয়েছেন। অ্যাটাচ বাথরুম, সর্বক্ষণ দেখাশোনার জন্য একজন মহিলা নিয়োগ করে দিয়েছেন। এমন চলে যাবার পর মায়ের বুক ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তাকে সান্ত্বনা দেওয়া বাতুলতা। বিলাপ তার একমাত্র ওষুধ এখন। ইতিমধ্যে রিমাকে নার্সিংহোম থেকে ছুটি দিয়ে দিয়েছে। তার শরীর এখন অনেকটা ভালো। খবর পেয়ে থানায় এসে শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে কাকা শ্বশুরের বাড়িতে রেখে কাকা শ্বশুরের সাথে কাটাপুকুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। সেখান থেকে নবেন্দুর মরদেহ গ্রহণ করে দাহ কাজ সম্পন্ন করতে হবে। থানায় তখন ধরে আনা 5 দাগি চোর ছিনতাইবাজের উপর চলছে ভালো মতো পালিশ। তাদের চিৎকারে কান পাতা দেয়। যমদূতের মতো 2 কনস্টেবলের লাঠি আধ ঘন্টা ধরে পেশাই করেও কোনো রেজাল্ট পাওয়া গেল না। ফেড আপ হয়ে বড়বাবু রণে ভঙ্গ দিলেন। ইতিমধ্যেই ঘটনাটি মিডিয়ার কাছে পৌঁছে গেছে। মৃত নবেন্দুর বাড়ির সামনে বিভিন্ন চ্যানেলের ভিড়। সেখান থেকে অভিভ্যানের মাধ্যমে লাইভ সম্প্রসার চলছে। ক্যামেরাম্যান মৃত নবেন্দুদের বাড়ির লোহার গেটটায় ক্যামেরা ধরে আছেন। পাশে দাঁড়িয়ে সাংবাদিক ভয়েস ওভার দিচ্ছেন। দেখতে পাচ্ছ, এই সেই গেট যেখান দিয়ে গতকাল মধ্যরাতে আততায়ী বাড়ির ভেতর ঢুকে চর্ম ব্যবসায়ী নবেন্দু হালদারকে খুন করে চলে যায়। দূরদর্শনের পর্দায় এই সম্প্রচার লক্ষ লক্ষ মানুষের কাছে মুহূর্তে পৌঁছে যাচ্ছে। অন্য একদল সাংবাদিক ভিড় করেছেন লালবাজারের অপরাধ দমন শাখায়। সাংবাদিকদের প্রশ্নে জয়েন্ট কমিশনার জেরবার। কসবা থানার ল্যান্ডফোনটা বিশ্রী শব্দে বেজে চলেছে। রিসিভার তুলে তালুকদার বলল, হ্যালো, কসবা থানা। ওপার থেকে গম্ভীর গলায় ধমক ভেসে এলো, কালকের ঘটনার আপডেট কি? স্যার, জনা 5কে গ্রেপ্তার করে এনেছি, বেদম মার দিয়েছি, কিন্তু কিছুতেই কিছু বলছে না স্যার। ওদের বিরুদ্ধে কোনো এভিডেন্স আছে? এভিডেন্স না, মানে অপদার্থ। চাকরিটা খোয়াবার স্বাদ হয়েছে? এভিডেন্স ছাড়া ধরে এনে পেটাচ্ছে? অপদার্থ।
জয়েন্ট কমিশনার সিআইডি তদন্তের সুপারিশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিলেন। সঙ্গে সঙ্গেই তা অনুমোদন পেয়ে ফিরে এলো। 3-4 দিন একরকম কর্মহীন গেছে পাকরাশির। অপরাধ কি তবে কমে গেল এদেশে? সে যাই হোক, ছুটি তো খুব একটা ভাগ্যে জোটে না, তাই এই সুযোগে একটি ছুটি পেয়ে যাওয়া। আজ বাড়িতেই সময় কাটাচ্ছেন। স্বাভাবিকভাবেই সুব্রতর গল্পও একই, তাই ছুটি তারও। সময় এখন বিকেল 4টে। কিছুক্ষণ আগে সুব্রত এসেছেন আড্ডা দিতে। মিন্তি তার কর্তব্য পালন করে গেল এইমাত্র, তাই দুজনের হাতেই চায়ের কাপ উঠে গেছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে পাকরাশি বললেন, ওহ সুব্রত, তুমি এসে বাঁচালে। একা একা বোর হচ্ছিলাম। এক হাত দাবা খেলা যাবে, কি বলো? সে সৌভাগ্য বোধহয় হবে না স্যার। টিভির খবর দেখেছেন? এক্ষুনি তলব এলো বলে। পাকরাশি নির্বিকারভাবে বললেন, তুমি কসবার চর্ম ব্যবসায়ী খুনের ঘটনার কথা বলছো তো? ওটা প্রলয় ম্যানেজ করে নেবে। তাহলেই হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে দিতে জেসি নাজেহাল। ওদিকে তালুকদার উইদাউট এভিডেন্স যাকে পেরেছে তাকে তুলে এনে পেটাচ্ছে। বিরোধী রাজনৈতিক দলের কানে গেলে আর এক দক্ষযজ্ঞ বেঁধে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। বলতে বলতেই পাকরাশির ল্যান্ডফোন বেজে উঠল। ছুটি বলে মোবাইল ফোনটা সুইচ অফ করে রেখেছেন, যাতে কেউ বিরক্ত না করে। হ্যালো। হ্যালো, মিস্টার পাকরাশি, কসবা মার্ডার কেসের তদন্ত ভার আপনাকে দেওয়া হয়েছে। আপনার সহকারী সুব্রতকেও জানিয়ে দেওয়া হবে। ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে স্যার, সুব্রত ইজ হিয়ার উইথ মি ইন মাই হাউস। ও, দ্যাটস গুড। প্লিজ ইনফর্ম হিম। ওকে স্যার। বেস্ট অফ লাক। রিসিভার নামিয়ে রেখে সুব্রতর দিকে চোখ ফেরালেন। সুব্রত মিটিমিটি হাসছেন। পাকরাশি বললেন, ইউ আর রাইট সুব্রত। লেট আস মুভ টু কসবা থানা। গাড়ি বুলাও। তাহলে স্যার দাবা? নাও কসবা ইজ আওয়ার চেস বোর্ড। উই মাস্ট প্লে অন দ্যাট। আর ইউ শিওর স্যার? অ্যাবসলিউটলি। এখন সন্ধ্যা। গাড়ি ছুটেছে কসবার দিকে। আরোহী স্বনামধন্য সিনিয়র ইন্সপেক্টর সিআইডি পরীক্ষিত পাকরাশি এবং তার সহকারী সিআইডি ইন্সপেক্টর সুব্রত রাহা। ট্রাফিক জ্যাম ইত্যাদি কারণে নাকতলা থেকে কসবা পৌঁছতে প্রায় 40 মিনিট লেগে গেল। ওসি প্রলয় তালুকদার তাদের অপেক্ষাতেই বসেছিলেন। ঘাড় থেকে ঝামেলাটা ঝেড়ে ফেলতে পারলে যেন বেঁচে যান। কেসটা নিয়ে হাবুডুবু অবস্থা, কোনো কুলকিনারা করে উঠতে পারছেন না। আবার গোদের উপর বিষ ফোড়ার মতো উপর থেকে ধাতানি। গাড়ি থেকে নেমে থানায় পা রাখতেই তালুকদার উঠে এসে পাকরাশি ও সুব্রতকে জামাই আদর করে ভেতরে নিয়ে গেলেন। তারপর বললেন, স্যার একটু কফি আনতে বলি? পাকরাশি আজ একটু হালকা মেজাজেই রয়েছেন। রসিকতার ছলে বললেন, কি বলো সুব্রত? কফি হলে মন্দ হয় না। সুব্রতকেও আজ একই রোগে ধরেছে। একই রকম মজা করে তিনি উত্তর দিলেন, তালুকদার বন্ধু লোক, তার কফি খাওয়া যেতেই পারে স্যার। তাহলে হয়েই যাক কফি। কফি খাওয়া শেষ করেই পাকরাশি সিরিয়াস হয়ে গেলেন। এখন তিনি অন্য মানুষ, একজন শৃঙ্খলা পরায়ণ দুঁদে পুলিশ অফিসার। তিনি বললেন, তালুকদার, ফাইলটা দেখাও। সঙ্গে সঙ্গে উঠে গিয়ে ফাইল বার করে এনে তালুকদার তা পাকরাশির হাতে দিলেন। ফাইল খুলে তিনি গভীর মনোযোগের সাথে লেখা বিবরণ থেকে ক্যামেরায় তোলা ছবি সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তারপর প্রশ্ন করলেন, মৃতদেহ প্রথম কে দেখেছিল? আমাদের ঘোষ স্যার। কোথায় ঘোষ? ডাকো তাকে। সে তো এখন বাড়িতে স্যার। ফোন লাগাও। ফোনে ঘোষকে ধরে মোবাইলটা পাকরাশির দিকে এগিয়ে দিলেন তালুকদার। ঘোষের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ ডিটেল প্রশ্ন করে সমস্ত কিছু জেনে নিলেন পাকরাশি, যা যা তার জানা প্রয়োজন। তারপর তালুকদারের উদ্দেশ্যে বললেন, কাল মার্ডার স্পটটা দেখতে হবে। তুমি সকাল 9টায় সেখানে উপস্থিত থাকবে, আর পোস্টমর্টম রিপোর্ট পেলেই আমার কাছে পাঠিয়ে দেবে।
শিওর স্যার। পাকরাশি এবং সুব্রত এরপর উঠে পড়লেন। তালুকদার এগিয়ে এসে তাদের গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরে গিয়ে একটা লম্বা নিঃশ্বাস ছাড়লেন, যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। গাড়ির অভিমুখ এবার নাকতলার দিকে। সুব্রত বললেন, কি বুঝলেন স্যার? একটু জটিল, কিছু কিছু ভাত হজম হতে চাইল না। পরের দিন ঘড়িতে সময় কাটায় কাটায় সকাল 9টা। পাকরাশিদের গাড়ি পৌঁছল কসবার সেই বাড়ির সামনে, যেখানে গত পরশু চর্ম ব্যবসায়ী নবেন্দু হালদারের খুন হয়েছে। তালুকদার ও ঘোষ আগে থেকেই এসে অপেক্ষা করছিলেন তাদের জন্য। পাকরাশিকে দেখেই ঘোষ এগিয়ে এসে স্যালুট করলেন। পাকরাশি চোখ ঘুরিয়ে চারদিক ভালো করে দেখে নিলেন, তারপর এগিয়ে গেলেন লোহার গেটের সামনে। তীক্ষ্ণ দৃষ্টিতে গেটটি খুঁটিয়ে পরীক্ষা করলেন, তারপর এগিয়ে গেলেন বাড়িতে ঢোকার কাঠের দরজাটার কাছে। ভালো করে চোখ বুলিয়ে দেখতে পেলেন 2 জায়গায় রক্তের দাগ লেগে আছে। তালুকদারকে প্রশ্ন করলেন, প্রলয়, ফরেন্সিক হয়ে গেছে? হ্যাঁ, গতকাল হয়েছে। ঘোষ, এদিকে এসো। কিভাবে বাড়ির ভিতর ঢুকেছিলে সেটা দেখাও। স্যার, কাঠের দরজা ভেজানো ছিল, ঠেলা দিতেই খুলে গেল। ভিতরে তাকিয়ে দেখলাম ভিকটিম উপুর হয়ে পড়ে আছে স্যার, তার চারপাশ রক্তে ভর্তি। ভেরি গুড, চলো আমরা ভিতরে যাই। সকলে সামনের বড় হল ঘরটিতে প্রবেশ করলেন। পাকরাশি আবার ঘোষকে জিজ্ঞাসা করলেন, ভিকটিমের স্ত্রী কোন ঘরে ছিল? এই প্রথম ঘরটায় স্যার। দরজা খুলে সকলে সেই ঘরে প্রবেশ করলেন। এটি যে বেডরুম তা বোঝা যাচ্ছে। একটি বড়সড় খাট পাতা, ম্যাট্রেসের উপর সুদৃশ্য বেড কভার এবং বালিশ পরিপাটি করে গোছানো। একটি বেডসাইড টেবিল, তার উপর শৌখিন আলোর ঝালর। একদিকের দেওয়ালের গায়ে একটি বেশ বড় গোদরেজের আলমারি। ঘরে একটিমাত্র বড় জানালা, শৌখিন পর্দা ঝুলছে সেখানে। সারা ঘর চোখ দিয়ে স্ক্যান করে পাকরাশি পাশের ঘরটিতে গেলেন। বলাই বাহুল্য, বাকিরা তার পিছন পিছন। এই ঘরটির এক পাশের দেওয়ালের প্রায় গা ঘেঁষে একটি 3 সিটার সোফা এবং তার ডান এবং বাম দুপাশে 2টি সিঙ্গেল সিটার। তার মাঝখানে একটি সেন্টার টেবিল, ঠিক উল্টো দিকের দেয়াল ঘেঁষে পাশাপাশি একটি আলমারি ও একটি ওয়ার্ড্রপ। ঘরের 4 কোণে 4টি লম্বা ফুলদানি প্লাস্টিকের ফুল রেখে সাজানো। এই ঘরটার ময়না হয়ে যাবার পর পাকরাশি কিচেনে ও টয়লেটে উকি দিলেন। টয়লেট এবং কিচেনের মাঝে একটু স্পেস, ওখানে দেওয়ালে ফিক্স করা একটি বেসিন হাত মুখ ধোয়ার জন্য। বেসিনটায় লালচে ছোপ লেগে আছে। সম্ভবত খুন করার পর মার্ডার উইপন এখানেই ধোয়া হয়েছে। মোটামুটি দেখা সম্পূর্ণ। সকলে সেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলেন। এবার পাকরাশি বললেন, তাহলে প্রলয়, তুমি থানায় ফিরে যাও, ঘোষ আমাদের সাথে থাকো। ওকে স্যার। তালুকদার গাড়ি নিয়ে থানায় ফিরে গেলেন। পাকরাশি বললেন, সুব্রত, রাস্তার ওপারে যে ল্যাবরেটরি দেখছো, ওর সামনে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। ভিতরে গিয়ে খোঁজ নাও ওটা চালু আছে কিনা। সুব্রত ঘোষকে সাথে নিয়ে ল্যাবের ভিতরে খোঁজ করতে চলে গেল। পাকরাশি একটা সিগারেট ধরিয়ে রাস্তার দিকে তাকিয়ে কি যেন দেখতে লাগলেন। রাস্তার পূর্ব দিকে চলে গেছে বোসপুকুরের দিক, আর পশ্চিম দিক চলে গেছে স্টেশনের দিক। এর মধ্যে 3টে সিগারেট শেষ করে ফেলেছেন পাকরাশি। সুব্রতরা এলো ঠিক আধ ঘন্টা পর। এসে জানালো ফুটেজ পাওয়া গেছে এবং তার নিজের হোয়াটসঅ্যাপে সেন্ড করে এনেছে। এটা খুবই খুশির খবর পাকরাশির কাছে। তিনি ঘোষকে বললেন, ঘোষ, তুমি গাড়িতে গিয়ে অপেক্ষা করো, আমরা একটু কাজ সেরে আসছি। ঘোষ কথা মতো গাড়িতে গিয়ে বসলেন। সুব্রতকে নিয়ে পাকরাশি পাশের বাড়ির গেটে বেল বাজালেন। একজন গোলগাল চেহারার, গায়ের রং কালো, বয়স 35 হবে মহিলা অত্যন্ত বিরক্ত মুখে দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। বেশ কর্কশ গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সকালবেলা বেল বাজাচ্ছেন কি মনে করে? কি চাই? আমরা লালবাজার থেকে আসছি। আপনার পাশের বাড়ির নবেন্দু হালদার পরশু রাতে খুন হয়েছে, সে ব্যাপারে 2-1টা বিষয় আমরা জানতে চাই।
সে লাল হোক আর কালো, মতলবটা কি তা ঝটপট বলে ফেলুন, আমার কাজ আছে। আপনার পাশের বাড়িতে গত পরশু একটা খুনের ঘটনা ঘটেছে। পাকরাশির কথা শেষ করতে দিলেন না মহিলা। সেই বিখ্যাত মোটা গলায় দাঁত খিচিয়ে বলে উঠলেন, খুনের ঘটনা হয়েছে তো আমি কি করব, কাঁদবো? এই সময় ভেতর থেকে লুঙ্গি পরা মস্তান চেহারার বছর 40-এর একজন লোক, গালে লম্বা কাটা দাগ, দরজার কাছে এসে দাঁড়ালেন। এতক্ষণ সম্ভবত ভেতর থেকে শুনতে পেয়েছেন কথাবার্তা। তিনি বললেন, আসুন, ও সব ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না, আপনারা আসুন। লোকটির মুখ থেকে গত রাতের বাংলা মদের গন্ধ তখনও যায়নি। কথা বলতেই তা টের পাওয়া গেল। চলে এসো শম্পা, বলে সে ভেতরে চলে গেল। আর সেই মহিলা, যার নাম শম্পা বলে জানা গেল, মুখের উপর দরজা বন্ধ করে দিল। কি আর করা যাবে, পাকরাশি এবং সুব্রতকে ফিরে আসতে হলো। গেটের পাশে একটা মোটর বাইক দাঁড় করানো রয়েছে, সেটার দিকে সেকেন্ড 10 তাকিয়ে কিছু দেখলেন পাকরাশি। তারপর সেখান থেকে বেরিয়ে এলেন। এবার তারা এপাশের বাড়িটির বেল বাজালেন। একজন মধ্যবয়সী মহিলা দরজা খুলে জিজ্ঞেস করলেন, কাকে চাই? আমরা লালবাজার থেকে আসছি। আপনার পাশের বাড়ির নবেন্দু হালদার পরশু রাতে খুন হয়েছে, সে ব্যাপারে দু একটা বিষয় আমরা জানতে চাই। আসুন। বলে মহিলা ভেতরে ডেকে নিয়ে দরজার পাশের ঘরটিতে পাশাপাশি 2টি চেয়ার পাতা ছিল, সেখানে বসতে বলে তিনি ভেতরে চলে গেলেন। সম্ভবত তিনি রান্না করছিলেন, সেটা বন্ধ করে আবার ফিরে এলেন। সঙ্গে বছর 6-এর একটি ছেলে, বোধহয় নাতি। তিনি জিজ্ঞেস করলেন, কি জানতে চান বলুন। ওদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন ছিল? খারাপ বলে তো কিছু শুনিনি, আর মনেও হতো না। কোনোদিন ঝগড়া হতেও দেখিনি। নবেন্দু বউকে খুবই ভালোবাসত, পয়সার অভাব ছিল না। তাছাড়া নবেন্দু খুবই ভালো ছেলে ছিল, মিশুকে সকলকে সম্মান দিয়ে কথা বলতো। রিমাও ভালো মেয়ে, আমাদের বাড়িতে মাঝে সাঝে আসতো গল্প করতে। নবেন্দু বাড়ি থেকে কখন বেরোতেন আর কখন ফিরতেন? ব্যবসা নিয়ে খুব ব্যস্ত থাকতো। সকাল 9টায় বেরোতো আর রাত সেই 10:30-11টায় ফিরতো। গাড়ির আওয়াজে বুঝতাম নবেন্দু ফিরল। পাড়ার কারোর সাথে কোনো ঝামেলা বা শত্রুতা ছিল? পাকরাশির প্রশ্নে ভদ্রমহিলা এবার গলা খাদে নামিয়ে এনে প্রায় ফিসফিস করে বললেন, উপাসের বাড়ির রতন এই পাড়ার সবচেয়ে পুরনো, ওরা খুব বদ। শুনেছি একবার খুনের মামলায় জেলে গিয়েছিল। পাড়ায় মস্তানি করে বেড়ায়, বেআইনভাবে 3 তলার ছাদে একটা ঘর বানিয়েছে। সেই ঘরের মাথার অ্যাসবেস্টসের জল বর্ষাকালে নবেন্দু রান্নাঘরের জানলা দিয়ে ভেতরে ঢোকে। নবেন্দু অনেকবার ভদ্রভাবে বলেছিল, কিন্তু কে শোনে, উল্টে হুমকি দিত রতন। অনেক বলেও কাজ না হওয়ায় শেষে নবেন্দু কর্পোরেশনে অভিযোগ জানায়। কিছুদিন আগে কর্পোরেশনের লোক এসে ভেঙে দিয়ে গেছে। তাতে কি হুমকি ওই রতনের। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। এবার পাশের গলি দিয়ে ঢুকে নবেন্দুদের বাড়ির ঠিক পিছনের বাড়িটির কলিং বেল বাজিয়ে অপেক্ষায় থাকলেন পাকরাশি এবং সুব্রত। একজন বছর 30-এর সুন্দরী মহিলা দরজা খুলে বাইরে এসে প্রশ্ন করলেন, কাকে খুঁজছেন? আমরা লালবাজার থেকে আসছি। আপনাদের পিছনের বাড়িতে গত পরশু রাতে একটি খুনের ঘটনা ঘটেছে, সে ব্যাপারে একটু কথা বলবো। আপনারা কি পুলিশের লোক? আমরা লালবাজার থেকে আসছি। তিনি তাদের সাদরে ভেতরে ডেকে নিয়ে ড্রয়িং রুমে বসালেন। আপনারা বসুন, আমি আমার হাজবেন্ডকে ডেকে দিচ্ছি। আপনি কথা বললেও হবে, আমরা বেশিক্ষণ সময় নেব না। তাহলে বলুন, কি জানতে চান? গত পরশু রাতে আপনাদের পিছনের বাড়ির নবেন্দু হালদার খুন হয়েছেন, নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, ভেরি স্যাড। খুব ভালো মানুষ ছিলেন ভদ্রলোক। আমার স্বামীর সাথে খুবই ভাবছিল। ওনার স্ত্রী রিমা দুপুরে ছাদে এলেই আমাকে ডাকতো গল্প করতে। ওদের আর আমাদের ছাদ একসাথে লাগানো। শীতকালে রোজ ছাদে উঠে প্রায়শই আমরা গল্প করি, দুজনেই খুব মিশুকে।
ওদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন ছিল? খুবই ভালো, কোনোদিন ঝগড়া বিবাদ অশান্তি হতে দেখিনি। রিমা কোনোদিনই ওর বরের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। ছুটির দিন হলেই দুজনে লং ড্রাইভে বেরিয়ে আসতো। ওদের গাড়ি করে আমরা কয়েকবার দীঘা, মন্দারমণি বেরিয়ে এসেছি দুই পরিবার মিলে। দুদিন ধরে মনটা ভীষণ খারাপ হয়ে আছে। পাড়ার অন্য কোনো মানুষজনের সঙ্গে কোনো সমস্যা ছিল ওদের? পাশের বাড়ির রতন বলে লোকটা একটা গুন্ডা, সকলের সাথে দুর্ব্যবহার করে। শুনেছি জেলেও গেছে কয়েকবার। ভয়ে তাই কেউ কিছু বলে না। আমাদের জানলার সামনে একটা পাঁচিল তুলেছে বেআইনি ভাবে। ঘরটা অন্ধকার হয়ে গেছে। আমার স্বামী একটু ভীতু প্রকৃতি, তাই কিছু বলে না। ছাদে একটা ঘর করেছে। চালের জল রিমাদের কিচেনে ঢুকতো। নবেন্দুবাবু অনেকবার বলে কোনো সুরাহা না হওয়ায় অভিযোগ জানায়। কর্পোরেশন থেকে লোক এসে ভেঙে দিয়ে গেছে। সেই থেকে ও আর ওর বউ হুমকি দিয়ে যাচ্ছে, তোর গলা নামিয়ে দেব, তোকে দিনের আলো দেখতে দেব না, ইত্যাদি। অনেক ধন্যবাদ আপনাকে বলে পাকরাশি উঠে পড়লেন। বাইরে বেরিয়ে এসে পাকরাশি বললেন, তোমার কি মনে হয় সুব্রত? দুই প্রতিবেশীর বক্তব্য প্রায় এক। নবেন্দু ও রিমার মধ্যে দাম্পত্য সম্পর্ক খুবই ভালো ছিল। রতন একজন দুষ্টু লোক, নবেন্দুর ওপর রাখছিল। পাকরাশি কোনো উত্তর না দিয়ে কিছু একটা চিন্তায় ডুবে রইলেন। বাইরে থেকে দেখেও তা পরিষ্কার বোঝা যাচ্ছে। কোনো একটা কিছুর মধ্যে তন্ময় হয়ে হাঁটতে হাঁটতে গাড়িতে গিয়ে উঠলেন। গাড়িতে উঠে সুব্রত কোনো কথা বললেন না। অপেক্ষায় থাকলেন বসের পরবর্তী নির্দেশ আসার সময়টুকু পর্যন্ত। মিনিট 10 পর নীরবতা ভেঙে পাকরাশি প্রথম কথাটি বললেন, খুন করে বেরিয়ে কোন দিক দিয়ে পালাতে পারে আততাই? তোমার কি মনে হয় সুব্রত? স্যার, বেশি সম্ভাবনা পূর্ব দিক দিয়ে, কারণ এদিকে ইস্টার্ন বাইপাস ধরে পালিয়ে যাওয়ার সুবিধার, যদি না খুনি রতন হয়। দ্যাটস রাইট সুব্রত। রতন অলসো ইজ ওয়ান অফ দ্য প্রাইম সাসপেক্টস। দেখা যাক সিসি ক্যামেরা কি বলে। তাহলে এই পথ ধরে কোথায় কোথায় ক্যামেরা লাগানো আছে সেটা খোঁজ করতে করতে চলো। রাইট স্যার। রুবি পর্যন্ত রাস্তায় 3 জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। পাকরাশির নির্দেশে ফুটেজ সংগ্রহ করতে গেলেন সুব্রত এবং ঘোষ। পাকরাশি নোটবুক বার করে কি যেন লিখছেন আর পাশে একটা বড় করে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখছেন। মিনিট 15 পর সুব্রত ফোন এলো পাকরাশির মোবাইলে। সুব্রত বললেন, আপনি বাড়ি চলে যান স্যার, ফুটেজ পেতে দেরি হবে। আমি সবগুলো সংগ্রহ করে আপনার সাথে বিকেলে দেখা করছি। পাকরাশি ড্রাইভারকে বললেন, লেদার কমপ্লেক্স থানায় চলো। আধ ঘন্টা লাগলো সেখানে পৌঁছতে। থানার ওসি তখন ডিউটিতে ছিলেন না। সেকেন্ড অফিসার আতাউর রহমান থানা সামলাচ্ছেন। পাকরাশিকে দেখে উঠে দাঁড়িয়ে সেলুট করলেন। আরে কি সৌভাগ্য স্যার, আপনি এসছেন। কোনো দরকার? হ্যাঁ, খুবই জরুরি। বলুন স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কসবার মার্ডার কেসটার ব্যাপারে শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ স্যার, পেপারে টিভিতে ওই নিয়েই তো চলছে সারাক্ষণ। ভিকটিম নবেন্দুর এখানেই তো কারখানা ও অফিস আছে। হ্যাঁ স্যার। নবেন্দু এবং তার কারখানার ব্যাপারে কোনো ইনফরমেশন আছে তোমাদের কাছে? অবশ্যই আছে স্যার। কি রকম? নবেন্দু হালদারের কোম্পানির নাম গ্লোবাল ট্রেডার্স। মাস 6 আগে এলাকার কুখ্যাত সমাজবিরোধী কাঁচরা মাফিজ জেল থেকে ছাড়া পায়। ও জেলে থাকাকালীন এলাকা শান্ত ছিল। ছাড়া পেয়েই আবার উৎপাত শুরু করেছে। কাঁচরা মাফিজ, এ আবার কেমন নাম? আসলে স্যার ওর নাম মফিজুল। কর্পোরেশনে কাঁচরার গাড়ি চালাতো, সেই থেকে এলাকার মানুষ ওকে ওই নামেই ডাকে। ও, তারপর বলো। এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে হপ্তা তুলতে শুরু করে। নবেন্দুবাবু 2-3 বার দিয়ে দেওয়া বন্ধ করে দেন। সেজন্য তার কারখানায় চড়াও হয়ে থ্রেড দিতে থাকে। কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে একদম অবিচল থাকেন। ওর হুমকিকে কোনো পাত্তাই দেন না। ফলে তার ওপর পিস্তল নিয়ে হামলা চালায়।
কারখানার কর্মচারীরা রড বাঁশ এসব নিয়ে তাড়া করলে মফিজ পালিয়ে যায়। নবেন্দুবাবুর অভিযোগের ভিত্তিতে আমরা মফিজকে গ্রেফতার করে চালান করে দিই। সপ্তাহখানেক আগে ও জেল থেকে ছাড়া পেয়েছে। ওহো, সো দেয়ার ইজ আ পয়েন্ট। থ্যাঙ্কস আতাউর। বলে পাকরাশি থানা থেকে বেরিয়ে আসেন। 4:30 সময় সুব্রত এলেন পাকরাশির বাড়িতে। এ বাড়িতে তার অবারিত দ্বার, হাতে একটা হরলিক্সের জার। পাকরাশি তখন চেয়ারে বসে সেদিনের খবরের কাগজটা মুখের সামনে মেলে ধরে পা নাচাচ্ছিলেন। সুব্রতর হাতে হরলিক্সের জারটি দেখে তিনি বললেন, আবার কি পাঠিয়েছে নন্দিনী? নন্দিনী সুব্রতর স্ত্রী, মফস্বল শহরে বড় হওয়া মেয়ে, রান্না বান্না ও নানান মুখরোচক খাবার বানানোয় পটু। নতুন কিছু বানালেই দাদা বৌদির জন্য আগে পাঠিয়ে দেয়। সুব্রত বললেন, আমলকির আচার। বৌদি কোথায় স্যার? দেখো, বোধহয় ঘুমোচ্ছে। তুমি মিনতির হাতে দিয়ে এসো, ও রেখে দেবে। মিনতি পাকরাশির বাড়ির কাজের মেয়ে। সুব্রত ভেতরে গিয়ে আচারের জার দিয়ে ফিরে এসে বসলেন। খবরের কাগজটা ভাঁজ করে রেখে পাকরাশি বললেন, ফুটেজ সবকটা কুড়িয়ে নিতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা সুব্রত, কেসটা নিয়ে কিছু ভেবেছো? তোমার কি মনে হচ্ছে? এটা কি নিছকই চুরির কেস? না স্যার, এটা চুরির কেস বলে আমার মনে হচ্ছে না। এক্স্যাক্টলি। চুরি করতে এলে এমন নৃশংসভাবে খুন করাটা মোটেই স্বাভাবিক নয়। 4-5 বার কোপ মেরেও সে ক্ষান্ত হয়নি। গলার নলি কেটে মৃত্যু নিশ্চিত করতে চেয়েছে। এর থেকে সহজেই অনুমান করা যায় চুরি নয়, খুন করাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। প্রতিবেশীদের দেওয়া তথ্য অনুযায়ী স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে কোনো সমস্যা ছিল না। আর্থিক অবস্থাও খুব ভালো, গাড়ি বাড়ি সবই আছে। তবে কি কারণ? এতগুলো প্রশ্নের উত্তর সুব্রতর জানা নেই, তাই তিনি চুপ করে রইলেন। তিনি জানেন প্রশ্ন যিনি করছেন উত্তর তিনিই বের করবেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর পাকরাশি আবার বললেন, চলো সুব্রত, আগে ফুটেজগুলো দেখে নেওয়া যাক, যদি কোনো ক্লু পাওয়া যায়। হ্যাঁ স্যার, ফুটেজগুলো থেকে নিশ্চয়ই কোনো সূত্র মিলবে। দুজনে ফুটেজ দেখতে পাশের ঘরে গেলেন। প্রথমে প্যাথোলজিক্যাল ল্যাব থেকে পাওয়া ফুটেজটি প্লে করা হলো। রাত 12:25। নবেন্দুর গাড়ি লোহার গেটের সামনে এসে দাঁড়ালো। রিমা নেমে গিয়ে তালা খুলে গেট সরিয়ে ভেতরে চলে গেল। গাড়ি গেট দিয়ে ঢুকিয়ে নবেন্দু চাবি বের করে গ্যারেজের তালা খুলে শাটার তুলে দিয়ে আবার গাড়িতে এসে বসল। গাড়ি গ্যারেজে ঢুকিয়ে শাটার বন্ধ করে চাবি লাগিয়ে বাড়ির ভেতরে গেল। 12:35। একটা বাইক এসে গেটের সামনে দাঁড়ালো। দুজন আরোহী বাইক দাঁড় করিয়ে রেখে দ্রুত কাঠের দরজা ঠেলে বাড়ির ভেতর চলে গেল। 12:43। সেই দুজন দৌড়ে বাইরে বেরিয়ে এলো। অতি দ্রুত বাইক স্টার্ট দিয়ে ঘুরিয়ে পূর্ব দিকে প্রচণ্ড গতিতে বেরিয়ে গেল। আরোহী দুজনের মাথায় মুখ ঢাকা হেলমেট, হাতে দস্তানা। চেনার কোনো উপায় নেই। সাইডের দিকটা শুধু ভিজিবল, বাকি বাইকের নাম্বার বোঝা যাচ্ছে না। পরের ফুটেজ বোসপুকুর মোড়। 12:50। ফাঁকা রাস্তায় প্রচণ্ড গতিতে ছুটে যাচ্ছে সেই মোটর বাইকটি। পিছনের আরোহী রুমাল দিয়ে পিছনের নাম্বার প্লেটটা ঢাকা দিতে চেষ্টা করছে। হাওয়ায় রুমাল সরে যাচ্ছে। দুটো সংখ্যা কেবল দেখা যাচ্ছে, 3 আর 7। পরের ফুটেজ বাইপাস রুবি মোড়। 12:57। ঝড়ের গতিতে বাঁ দিকে টার্ন নিয়ে মোটর বাইকটি ছুটে বেরিয়ে গেল সায়েন্স সিটির দিকে। রাস্তা ফাঁকা, খাঁখা করছে, যেন উড়ে চলে যাচ্ছে দুই নির্মম নিশাচর। এরপরের ফুটেজে আর বাইকটি দেখা যাচ্ছে না। ফুটেজ দেখা শেষ করে দুজনে বসলেন বিশ্লেষণে। পাকরাশি বললেন, বাইকের যেটুকু নাম্বার দেখা গেল সেটা 3 আর 7। সুব্রত, রতনের বাড়িতে যে বাইকটা দাঁড় করানো ছিল তার নাম্বার মনে আছে তোমার? না স্যার, আসলে সেভাবে লক্ষ্য করিনি। আমার যদি খুব ভুল না হয় তাহলে আমার যেটুকু মনে আছে বাইকটার নাম্বার ছিল 2, 9, 3, 7।
তাহলে তো স্যার রতনকে তুলে এনে একটু কচলালেই সব বেরিয়ে আসবে। না সুব্রত, ইট ইজ টু আর্লি টু টেক অ্যাকশন। ওই সামান্য দুটি সংখ্যার উপর ভিত্তি করে অ্যারেস্ট করা যায় না। আরও প্রমাণের প্রয়োজন আছে যা আগেরটাকে সমর্থন করবে। সুব্রত, তুমি বরং ইনফরমারদের খবর দাও। রুবি মোড় থেকে সায়েন্স সিটির মধ্যবর্তী এলাকায় বাইকটার কোনো খোঁজ দিতে পারে কিনা দেখো। আর অন্য ইনফরমারদের কাছে খোঁজ নিয়ে জানো রতন ও কাচরা মাফিজদের বিষয়ে কোনো তথ্য তাদের কাছে আছে কিনা। সুব্রত সঙ্গে সঙ্গে ফোনে যোগাযোগ করা শুরু করে দিল। হঠাৎ পাকরাশির কি মনে হলো, মোবাইল তুলে একটা নম্বর ডায়াল করলেন। অন্য প্রান্ত থেকে ফোন রিসিভ করতেই পাকরাশি বললেন, তিলজলা তপসিয়া এলাকায় বাইক ভাড়ায় কে কে দেয় খোঁজ নে। আর শেষ দুটো সংখ্যা 3-7, এই নম্বরে বাইক কার কার কাছে আছে এক্ষুনি খবর নিয়ে জানা। প্রয়োজন হলে তোর পুরো নেটওয়ার্ককে কাজে লাগিয়ে দে। খবর আমার চাই চাই, মোটা বকশিস পাবি। পাকরাশি ফোন রেখে সুব্রতর দিকে তাকালেন। সুব্রত নিজের কাজ সেরে বসের কথাই মন দিয়ে শুনছিলেন এবং অনুমান করতে পারছেন কেস এবার সমাধানের দিকে এগোচ্ছে। পাকরাশি বললেন, বুঝলে সুব্রত, অপরাধী আমার চোখের উপর ভাসছে, শুধু প্রমাণ হাতে আসা পর্যন্ত অপেক্ষা। সুব্রত অবাক দৃষ্টিতে শুধু বসের দিকে তাকিয়ে রইলেন, কোনো কথা বললেন না। মনে মনে ভাবলেন, কি অসাধারণ অনুমান শক্তি আর স্বচ্ছ বিশ্লেষণী ক্ষমতা মানুষটার, মুগ্ধ না হয়ে থাকা যায় না। পাকরাশি বললেন, রেডি থেকো সুব্রত, খবর এলেই অ্যাকশনে বেরোতে হবে। আজ রাতের মধ্যেই কেসটা শেষ করে দিতে চাই। আই এম অলওয়েজ রেডি স্যার। পরক্ষণেই পাকরাশির ফোন বেজে উঠল। মনে মনে ভাবলেন, এত তাড়াতাড়ি কোনো খবর আসা তো সম্ভব নয়, তবে কে? ফোন তুলতেই জেসি সাহেবের গম্ভীর গলা, এ খবর মিস্টার পাকরাশি, কত দূর? এই স্যার, দোরগোড়ায় পৌঁছে গেছি। ভাগ্য ভালো থাকলে রাতের মধ্যেই সুখবর পেতে পারে। ভেরি গুড মিস্টার পাকরাশি, থ্যাংক ইউ ভেরি মাচ। সময় রাত 8টা। গ্রীষ্মকাল হলে সন্ধে বলা যেত, শীতকাল বলে মনে হচ্ছে অনেক রাত। কিছু হালকা খাবার খেয়ে মিনতির দিয়ে যাওয়া চায়ের কাপে চুমুক দিচ্ছেন দুজনে। দুজন মানে পাকরাশি এবং সুব্রত। ঠান্ডা বেশ ভালোই পড়েছে, গরম চা এখন বেশ স্বস্তিদায়ক। পাকরাশির মোবাইল ফোন আবার বেজে উঠল। ফোন তুলে বললেন, খবর বল। স্যার, সব খবর পেয়ে গেছি। ওই এলাকায় দুজন বাইক ভাড়া দেয়, একজন স্বপন মাকাল আর একজন রাজু বর। স্বপন মাকালের কাছে একটা বুলেট বাইক আছে, নাম্বার 0137, যে দুটো নাম্বার আপনি চাইছিলেন। পাকরাশির মুখে খুশির ঝলক দেখা গেল। খুব ভালো, তুই ঠিক 9টার সময় তপসিয়ার মোড়ে থাকিস, তোকে তুলে নেব। সুব্রত, রেডি হ, আজ রাতে ঘুম বাদ। ঘুমের বিনিময় যদি অমন জঘন্য অপরাধীকে জালে তোলা যায়, তাহলে স্যার আমি লক্ষণের মতো 14 বছর না ঘুমিয়ে থাকতে রাজি। সুব্রতর ডেডিকেশনে বরাবরের মতোই খুশি হলেন পাকরাশি। তারপর ফোন করলেন কসবা থানার ওসি তালুকদারকে। ফোন ধরতে পাকরাশি বললেন, আর্মড ফোর্স রেডি রাখো, রেড করতে যেতে হবে। ওকে স্যার। 9টার সময় তপসিয়া মোড়, প্লেন ড্রেস। শিওর স্যার। রাত 9:15। একটি ছাই রঙের গাড়ি তপসিয়ার মোড়ে এসে দাঁড়ালো। গাড়িতে পিছনের সিটে 3 জন সন্ডামার্কা লোক এবং সামনের সিটে ড্রাইভারের পাশে একজন বসে আছেন। একটি 28-29 বছর বয়সী যুবক রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে গাড়িটির দিকে নজর রাখছে। কাঁটায় কাঁটায় 9টা। পাকরাশির গাড়ি এসে দাঁড়ালো আগের গাড়িটার 30 মিটার পিছনে। যে যুবকটি আগের গাড়িটার প্রতি নজর রাখছিল পাকরাশির গাড়ির দিকে এগিয়ে এলো। পাকরাশি হাতের ইশারায় তাকে সামনের সিটে বসতে বললেন। গাড়ির দরজা খুলে সে সামনের সিটে বসে পড়ল। পাকরাশি ফোন বের করে ডায়াল করলেন। ফোন রিসিভ হতে পাকরাশি বললেন, অপেক্ষা করো পরবর্তী নির্দেশ পর্যন্ত। যুবকটি ড্রাইভারকে কিছু বলল। ড্রাইভার গাড়ি স্টার্ট করে এগিয়ে গিয়ে বাঁ দিকে টার্ন নিল। 5 মিনিট লাগলো স্বপন মাকালের বাইক গ্যারেজে পৌঁছতে।
দূর থেকে গ্যারেজটাকে দেখিয়ে দিয়ে যুবকটি নেমে গেল। একটা বড় গুদাম ঘর, সেখানে পরপর গোটা 10 বাইক দাঁড় করানো। গাড়ি থেকে নেমে পাকরাশি এবং সুব্রত বাড়িটার দরজার বাইরের কলিং বেলের সুইচ চাপ দিলেন। দোতলার বারান্দা থেকে একজন মুখ বাড়িয়ে জিজ্ঞেস করল, কাকে চাই? স্বপন মাকাল। ও, দাঁড়ান, যাচ্ছে। 1 মিনিট পর একজন শর্টস ও গেঞ্জি টি শার্ট পরা মোটাসোটা চেহারার লোক, বয়স 40-45 হবে, বাইরে বেরিয়ে এসে বলল, আমি স্বপন মাকাল, কিন্তু আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। কি দরকার বলুন তো? পুলিশ। পুলিশ শুনে প্রথমে একটু থমকালো স্বপন মাকাল বলে লোকটি, তারপর বলল, বলুন কি দরকার? 0137 নম্বরের বাইকটা কি আপনার? হ্যাঁ, আমার তো 12টা বাইক ভাড়ায় দেওয়া হয়। ওই নম্বরের বাইকটা ভাড়ার বাইক। পরশুদিন ওই বাইকটা কাকে ভাড়া দিয়েছিলে? খানিকক্ষণ চিন্তা করে নিয়ে স্বপন বললেন, খাতা দেখে বলতে হবে স্যার। গুদাম বা গ্যারেজ যাই বলা হোক, সেখানে গিয়ে একটা লম্বা খাতা নিয়ে এলো স্বপন। পাতা উল্টিয়ে দেখে বললেন, ওই দিন তো 5 জনকে বাইকটা ভাড়া দেওয়া হয়েছিল স্যার। সময়টা বলুন, তাহলে বলা যাবে ওই সময় কে নিয়েছিল। রাত 12টা থেকে। রাত 9টার থেকে কানা কালু বাইকটা নিয়েছিল। 10টার মধ্যে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু রাত 12টায় আমি ঘুমোতে যাই, তখনও বাইক দিয়ে যায়নি। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে গ্যারেজের সামনে বাইকটা রেখে পালিয়েছে। এই কানা কালু, যার আসল নাম শেখ কালাম, এলাকার ত্রাস, একজন কুখ্যাত সমাজ বিরোধী। বোমার স্পিনটার লেগে একটি চোখ নষ্ট হয়ে যায়, তাই এমন নাম। পাকরাশি বললেন, আপনি কিছু বলেননি? কি বলবো স্যার, নটোরিয়াস ক্রিমিনাল, ব্যবসা করে খাই। তাছাড়া প্রাণেরও তো ভয় আছে, তাই সহ্য করতে হয়। কোথায় পাওয়া যাবে ওকে? দরগা রোডের বেআইনি বাড়ির 3 তলায় থাকে, তবে এখন ওখানে পাবেন না। বাড়িতে ঢোকে রাত 1টা-1:30 নাগাদ। বাঁহাতি রোড ধরে ওই পশ্চিম দিকে চলে যান। দরগা রোডে ওঠার আগে একটা বাংলা মদের দোকান পাবেন। এরকম সময় গেলে ওকে পেলেও পেতে পারেন। পাকরাশি গাড়িতে উঠে মোবাইল বের করে ডায়াল করলেন। দরগা রোডের কান্ট্রি লিকার শপ, টার্গেট কানা কালু, এন্ট্রান্স এক্সিট সিল করে পজিশন নাও উইথ আর্মস। তারপরের ফোনটি করলেন সেই খবর সরবরাহকারী যুবকটিকে। ফোন রিসিভ করতেই পাকরাশি নির্দেশ দিলেন, দরগা রোডের মদের দোকান কানা কালু আছে কিনা সিগন্যাল দে, থাকলে একটা বোতল নিয়ে ওর পাশে বসে যা। মদের দোকান থেকে 50 মিটার দূরে পাকরাশির গাড়ি গিয়ে দাঁড়ালো। ঢোকা ও বেরোনোর মাত্র 2টোই গেট। 2টো গেটের সামনে 2 জন করে দাঁড়িয়ে আছে। একটু অপেক্ষা করতে হবে সিগন্যাল আসা পর্যন্ত। 5 মিনিট পর সিগন্যাল এলো। গাড়ি থেকে নেমে পাকরাশি এবং সুব্রত অত্যন্ত দ্রুত পায়ে এগিয়ে গেল মদের দোকানের দিকে। একটা গেট দিয়ে সুব্রত এবং পেছনের গেট দিয়ে পাকরাশি ভেতরে ঢুকে গেল। সুব্রত ভেতরে ঢুকেই কানাকালুর সামনের দিকে পড়ে গেল। পিছনের গেট দিয়ে পাকরাশিও তখন ঢুকে পড়েছেন। খবর সরবরাহকারী যুবকটি তাদের দেখে অভিনয় করে বোতল হাতে টলতে টলতে কানাকালুর গায়ের উপর গিয়ে ঢলে পড়তেই এক ধাক্কায় তাকে ঠেলে ফেলে দিয়ে কানাকালু অশ্রাব্য খিস্তি দিল। কালু তখন আইডেন্টিফাইড। সুব্রত দ্রুত তার দিকে এগিয়ে গেল। তা দেখে কালু আন্দাজ করে ফেলল পুলিশ রেড হয়েছে। পকেট থেকে রিভলভার বার করে সুব্রতকে লক্ষ্য করে 1 রাউন্ড ফায়ার করে দিল। সুব্রত এর জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন। মুহূর্তের মধ্যে সে বসে গিয়ে নিজেকে সামনের টেবিলের নিচে আড়াল করলেন। চিতার ক্ষিপ্রতায় পাকরাশি ততক্ষণে পৌঁছে গেছে কালুর ঠিক পিছনে। হাতে উদ্যত সার্ভিস রিভলভার। কালুর ঘাড়ে নেমে এলো 2.5 কেজি ওজনের এক রদ্দা। ছিটকে পড়ল কালু মেঝের উপরে। সেকেন্ডের ভগ্নাংশে কালুর রিভলভার ধরা হাতের উপর চেপে বসল পাকরাশির ভারী বুট। সেই বুটের নির্মম চাপে কালুর হাত প্রায় অবশ হয়ে এলো। অন্য পায়ের লাথির ঝটকায় ওর হাতের লিভারবারটা হাত থেকে বেরিয়ে গেল। দ্রুত সুব্রত তার রুমাল বার করে পকেটে তুলে নিলেন। ততক্ষণে গুলির আওয়াজ শুনে তালুকদার এবং তার সঙ্গী 3 জন ভেতরে ঢুকে এসেছেন। দৌড়ে এসে কালুর ঘাড় ধরে তুলে হাত করা পরিয়ে দিয়ে সকলে অতি দ্রুত গাড়ির দিকে এগিয়ে চলল। এত দ্রুত সব ঘটনাগুলো ঘটে গেল, দোকানের ভেতরে বসে যারা মদ্যপান করে ভ্যানতারা করছিলেন সবার নেশা কেটে গেল। অবাক বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়েছিল সকলে, যেন কোনো হিন্দি ছবি।
চোখের সামনে জীবন্ত দেখছে। সম্বিত ফিরতে পড়িমড়ি করে ছুটে পালাতে লাগলো। কালুকে নিয়ে দুটি গাড়ি ছুটে চলল নিকটবর্তী থানা তপসিয়ার দিকে। লকআপে নিয়ে 3rd ডিগ্রি প্রয়োগ করতেই বলে দিল সেদিনের সাথীর নাম ও ঠিকানা। কাজ হাসিল হয়ে যেতে কালুকে নিয়ে তালুকদার এবং তার 3 সঙ্গী একজন ফিরে চলল কসবার থানার দিকে। বাকি 2 সঙ্গী পাকরাশিদের সাথে চলল পরবর্তী অপরাধীর খোঁজে। এবারের গন্তব্য সৈয়দ আমির আলী এভিনিউ। 7 পয়েন্ট দিয়ে ঢুকে ঠিকানা খুঁজে নিয়ে একটি বাড়ির সামনে এনে ড্রাইভার গাড়ি দাঁড় করালো। পাকরাশি ও সুব্রত গাড়ি থেকে নামলেন। বাকি 2 জনকে গাড়িতে অপেক্ষা করতে বলে এবং ড্রাইভারকে গাড়ি কিছুটা পিছনে নিয়ে পার্ক করার নির্দেশ দিয়ে 2 জনে এগিয়ে গেলেন সেই বাড়ির গেটের দিকে। একজন ওয়াচম্যান টুল পেতে বসে আছে গেটের পাশটায়। সাবির আহমেদ কোন ফ্লোরে থাকে জিজ্ঞেস করায় সে বলল, 3rd ফ্লোর, ফ্ল্যাট নাম্বার 303। লিফটে করে 3 তলায় উঠে 303 সহজেই খুঁজে পাওয়া গেল। বেল বাজাতেই একজন ছিপছিপে চেহারার বয়স্ক ভদ্রলোক, গায়ের রং দুধের মতো সাদা, টিকলো নাক, গালে দাড়ি, মাথার চুল এবং দাড়ি ধবধবে সাদা, সমগ্র চেহারায় রাইস ছাপ। বাইরে বেরিয়ে জিজ্ঞাসা করলেন, यस, होम डू यू वांट? সাবির আহমেদ। वो अभी घर पर नहीं है। পাকরাশি ও সুব্রত নিচে চলে এলেন। ওয়াচম্যানের কাছে এসে জিজ্ঞেস করলেন, साबिर कितने बजे घर लौटता है? 10:30 से 11 के बीच में साहब। तुम्हारा शुभ नाम? शकीब साहब। सुनो, हम लोग उधर छुप रहा हूँ। साबिर आने से तुम उठकर उसके साथ बात कर लोगे, हम लोग समझ जाएंगे, राइट? जी साहब। कुछ गड़बड़ किया है क्या साहब? बहुत गड़बड़, गंभीर गड़बड़ किया, मर्डर। हाँ, मर्डर? आप लोग सब पुलिस वाले हो? बिल्कुल, सीआईडी। जरूर साहब, जरूर। वो आने से ही आप लोग को इशारा कर देंगे साहब। 11টা বাজতে 10, তখনও দেখা নেই টার্গেটের। অপেক্ষা করতে করতে কোমর ধরে এলো। তার উপর খোলা জায়গায় রাতের ঠান্ডা। সুব্রত ফিসফিস করে বললেন, বুঝে ফেললো নাকি স্যার? লেটস সি। এমন সময় প্রায় 6 ফুট লম্বা, ছিপছিপে গরম, গায়ের রং ধপধপে ফর্সা, টিকালো নাক, বয়স 25-26-এর মতো এক অতি সুদর্শন যুবক গেট ঠেলে ভেতরে ঢুকল। ওয়াচম্যান সাকিব সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গলার স্বর স্বাভাবিকের থেকে উঁচুতে রেখে সালাম ঠুকে বললেন, সালাম সাবির ভাই। এটাই যে টার্গেট সাবির। সাকিবের সিগন্যাল তা বুঝতে পাকরাশিদের বিন্দুমাত্র সময় লাগল না। মুহূর্তের মধ্যে 2 জনে গোপন জায়গা থেকে বেরিয়ে সাবিরের সামনে এসে দাঁড়ালো। হকচকিয়ে যাওয়া সাবির কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকায় পাকরাশি তাকে গেটের বাইরে নিয়ে এলেন। তারপর তার হাতটা পিছনে নিয়ে নিজের অন্য হাত দিয়ে গলায় এমন লক করে দিলেন যে সাবিরের নড়াচড়া বা কথা বলার ক্ষমতা রইল না। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে পাকরাশিদের 2 সঙ্গী ছুটে এসে হাতকড়া পরিয়ে টানতে টানতে সাবিরকে গাড়িতে নিয়ে তুলল। আমির আলী এভিনিউ থেকে এবার গাড়ি ছুটল কসবা থানার দিকে। ফোন বের করে পাকরাশি তালুকদারকে ডায়াল করলেন। ফোন তুলে তালুকদার বললেন, বলুন স্যার, সুখবরটার জন্য কখন থেকে অপেক্ষা করে আছি। রাতে খাবার 2টো প্যাকেট আর আমার 1 প্যাকেট সিগারেট আনিয়ে রাখো, আর 2 জন লেডি কনস্টেবলের সাথে নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ো 3য় টার্গেটকে তুলে আনার জন্য। কুইক। কাল সকালে গেলে হতো না স্যার? ঘুম থেকে তুলে আনা। না, রিস্ক নেওয়া যাবে না। সকাল থেকেই মিডিয়া প্রচার করতে শুরু করে দেবে। সেই প্রতিক্রিয়ায় যদি কিছু করে বসে রিস্ক হয়ে যাবে। তুমি বেরিয়ে পড়ো, জবাব দিতে হলে আমি দেব। ওকে স্যার। রাত 1টা। তখনও তালুকদার ফেরেননি। খাওয়া দাওয়া শেষ করে পাকরাশি ও সুব্রত 2 জনে বিশ্রাম নিচ্ছেন। কেস সমাধান হয়ে যাবার প্রশান্তি 2 জনেরই চোখে মুখে। তৃপ্তির সুকটান দিয়ে ধোঁয়ার রিং ছাড়াচ্ছেন গোয়েন্দা প্রবর। এমন সময় ফোনের রিংটোন সুর ছড়িয়ে দিল। ফোন তুলে দেখলেন জয়েন্ট কমিশনার। সিগারেটে আর একটা টান দিয়ে পাকরাশি বললেন, স্যার, পাকরাশি ইজ হিয়ার। ওয়েল ডন, ভেরি
ওয়েল ডন মিস্টার পাকরাশি। আমি কিছু করিনি স্যার, সব তালুকদার করেছে, আমি সাহায্য করেছি মাত্র। আরে আপনি থামুন, ও তালুকদারের মুরত জানতে আমার আর বাকি নেই। ফোন রেখে পাকরাশি সুব্রতকে জিজ্ঞেস করলেন, জেসি জেনে গেল কি করে সুব্রত? বুঝতে পারলেন না স্যার, তালুকদার ক্রেডিট নিতে আগে ভাগে জানিয়ে দিয়েছে। সুব্রত, সেকেন্ডটা একটু ঘষে মেজে দেখো, একটু পরে। আধ ঘন্টা পরেই যাচ্ছি স্যার। রাত তখন 2টো। পাকরাশির চোখটা জুড়ে এসেছিল। তালুকদারের চেঁচামেচিতে তন্দ্রা ছুটে গেল, যেন বিশ্বজয় করে ফিরেছেন। মহিলার কান্নার শব্দ কানে এলো। তুলে আনা তৃতীয় টার্গেট হবে নিশ্চয়ই। মহিলা লকআপ নেই। পাশের ঘরে 2জন মহিলা কনস্টেবলের তত্ত্বাবধানে তাকে সেখানে বসিয়ে রাখা হলো। সুব্রত নেই। এখন সে দ্বিতীয় আসামিকে ইন্টারোগেট করছে লকআপের ভেতরে। মাঝে মাঝে ডান্ডার আওয়াজ ও আসামির চিৎকার কানে আসছে। এসব পুলিশের নিত্যনৈমিত্তিক ব্যাপার, তাদের স্পর্শ করে না। বিছানা থেকে উঠে বাথরুমের দিকে গেলেন পাকরাশি। ফিরে এসে একটা সিগারেট ধরালেন। তৃতীয় আসামিকে জিজ্ঞাসাবাদ করতে হবে, তার জন্যে প্রস্তুত হচ্ছেন। 2:15। সুব্রত ইন্টারোগেট ছেড়ে ফিরে এলো। এত রাতে বাইরে এখন বেশ ঠান্ডা। এই টেম্পারেচারেও সুব্রত গলদঘর্ম হয়ে ফিরেছেন। আসামিদের পেট চেঁচে কথা বার করা যথেষ্ট শ্রমসাধ্য ব্যাপার। ঢকঢক করে 1 বোতল জল খেয়ে ফেললেন। বুকটা তখনও দ্রুত ওঠানামা করছে, ঈষৎ হাঁপাচ্ছেন। পাকরাশি বললেন, বসে বিশ্রাম নাও। ও একটা প্রতারক, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে। সুব্রতর কাছ থেকে তথ্য শোনা শেষ হতে পাকরাশি তাকে শুয়ে পড়তে বললেন। পোশাক ছেড়ে সুব্রত শুয়ে পড়লেন। পাকরাশি এবার চলে গেলেন সেই ঘরে যেখানে তৃতীয় আসামিকে বসিয়ে রাখা হয়েছে। ঘরে ঢুকে দেখলেন তৃতীয় আসামি ঘুমে ঢুলছে। পাকরাশি টেবিলের এপাশে আসামির মুখোমুখি চেয়ারটায় বসলেন। তারপর খুব শান্ত গলায় বললেন, দেখো, কোনো ভনিতা না করে সমস্ত ঘটনা কোনো কিছু গোপন না করে বলে যাও, তাতে তোমারই ভালো হবে। গোপন করে কোনো লাভ নেই, কারণ কোনো কথাই আমাদের কাছে গোপন থাকবে না। তুমি এত সুখে ছিলে, তবুও এমন কাজ কেন করলে? হাউ হাউ করে কেঁদে উঠল আসামি। আনুপূর্বিক সমস্ত ঘটনা সে পাকরাশিকে বলে যেন হালকা হল। পরের দিন সকাল 8টা। সুব্রত তখনও ঘুমোচ্ছেন। পাকরাশির প্রাতভ্রমণ, প্রাতকৃত্য ও সকালের চা খাওয়া অনেক আগেই সারা হয়ে গেছে। থানার বাইরে একটা গুঞ্জন ধীরে ধীরে কোলাহলে পরিণত হয়েছে। পাকরাশি বুঝতে পারলেন নিশ্চয়ই মিডিয়া। সত্যি এরা যেন গন্ধ পায়, না হলে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কি করে ওরা খবর পেয়ে যায়। সত্যি আশ্চর্য ওদের ক্ষমতা। এইসব যখন ভাবছিলেন, সুব্রতর ঘুম ভেঙে গেছে। তিনি উঠে বসেছেন। কি ভাবছিলেন স্যার? বাইরে গন্ডগোলের আওয়াজ পাচ্ছ না? নিঘাত মিডিয়া। এত তাড়াতাড়ি কি করে ওরা খবর পায়, তাই ভাবছিলাম। স্যার, আমাদের যেমন ইনফরমার আছে, ওদেরও তেমনই ইনফরমার আছে। দেখুন গিয়ে, থানার ভেতর থেকেই কাল রাতেই কেউ খবরটা ওদের দিয়ে দিয়েছে। তাই হবে। স্যার, মিডিয়া এসে তো থানা ঘিরে ফেলেছে। তোমার থানা তুমি গিয়ে সামলাও। বলে দাও 11টার সময় থানার পিছনের মাঠে সব কটাকে আসতে, আর জেসি সাহেবকেও জানিয়ে দিও। 11:15 মধ্যে মাঠ ভর্তি। জয়েন্ট কমিশনার সাহেব এখনো এসে পৌঁছননি। তালুকদারের হিমশিম খাওয়া অবস্থা। এএসআই ঘোষ এবং এসআই দাস চেয়ার কম পড়ায় তা পাতায় সহযোগিতা করছেন। শীতের বেলা হালকা মোলায়েম আরামদায়ক রোদ। বেশ জোর হাওয়া থাকায় রোদে বসতে ভালোই লাগছে। 11:05 জয়েন্ট কমিশনার মনিরুল হক দৌড়তে দৌড়তে এসে বললেন, আমাকে আসতে খুব দেরি হয়ে গেল মিস্টার পাকরাশি। একটুও নয় স্যার, আপনি একেবারে সঠিক সময় এসেছেন। তাহলে শুরু করে দেওয়া যাক। আমার আবার বেরিয়ে যেতে হবে, কমিশনার সাহেবের ওখানে একটা মিটিং আছে। শিওর স্যার, শুরু করে দিন, সব রেডি। কমিশনার সাহেব জোরে হাঁক দিলেন।
এই তালুকদার, মাইক কোথায়? মাইক দাও। ইলেকট্রিকের ছেলেটি পাশেই দাঁড়িয়েছিল, দৌড়ে এসে মাইকের স্পিকারটি জেসির মুখের সামনে এগিয়ে দিল। ডিয়ার ফ্রেন্ডস অফ মিডিয়া, বোথ ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট, গত দুদিন ধরে আপনারা আমাকে প্রশ্নবাণে বিদ্ধ করেছেন। আপনাদের উৎপাতে নাচে হাল আমি ঠিকমতো কোনো কাজ করতে পারিনি। আজ আপনাদের যত প্রশ্ন আছে তা পাকরাশি সাহেবের কাছে করুন, তিনি উত্তর দেবেন। আমার কমিশনার সাহেবের অফিসে মিটিং আছে, তাই চলে যেতে হচ্ছে বলে আমি দুঃখিত। হক সাহেব বেরিয়ে যাবার পর ইলেকট্রনিক মিডিয়ার এক সাংবাদিক প্রশ্ন করলেন, স্যার, এই খুনের উদ্দেশ্য কি? অর্থাৎ কি কারণে নবেন্দু হালদারকে খুন হতে হলো? নেক্সট। অন্য আর এক ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রশ্ন করলেন, স্যার, আপনি অপরাধীকে ধরলেন কোন সূত্রের উপর ভিত্তি করে? নেক্সট। এবার এক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক জিজ্ঞাসা করলেন, মোট কতজন অপরাধী এই খুনের সাথে জড়িত? পাকরাশি এবার বলতে উঠলেন, আপনারা আমার কথার মধ্যে দিয়েই সব উত্তর পেয়ে যাবেন। আমার কাছে কেসটা রেফার হয়ে আসে ঘটনা ঘটার পরের দিন, আর ঘটনাস্থল পরিদর্শন করি তার পরের দিন। সুতরাং ডেড বডি আমি দেখতে পাইনি। ছবি দেখে এবং বর্ণনা শুনে অনুমান করতে পারি আততায়ী ক্রোধ এবং আক্রোশবশত খুনটা করেছে। শুধুমাত্র চুরি করতে এসে কেউ এইভাবে খুন করে না। ভিকটিমের যে আলমারির লকার খুলে টাকা নিয়ে গেছে, সেই আলমারিটি গোছগাছ করা অবস্থায় পড়ে আছে। এটা খুবই অস্বাভাবিক। চোরের কি আগে থেকে জানাই ছিল যে শুধু লকারই টাকা আছে, আর কোথাও কিছু নেই? এটা হজম করা শক্ত। আবার ভিকটিমের স্ত্রীকে ঘরে আটকে রেখে খুন করে চলে গেল, এটাও হজম হওয়া সম্ভব নয়। তখন থেকেই আমার সন্দেহ হয় ভিকটিমের স্ত্রী রিমা এই ঘটনায় নিশ্চয়ই যুক্ত। রিমার মাধ্যমে আততায়ীরা আলমারির লকারের টাকা এবং চাবির বিষয়ে আগে থেকেই জেনে এই কাজ করতে আসে। রিমা বেডরুমে থাকবে আর ওরা এসে সেই দরজা বাইরে থেকে বন্ধ করে দেবে। এটাও পূর্ব পরিকল্পিত ছিল, যা আমি আগে থেকে অনুমান করতে পেরেছিলাম। এত কাঁচা প্লটের গল্প যে বিশ্বাসযোগ্য হবে না, রিমা সেটা বুঝতেই পারেনি। কিন্তু ধন্দ তৈরি হয় প্রতিবেশীদের বয়ানে। প্রতিবেশীদের বয়ান থেকে উঠে আসে ভিকটিমের সাথে তার স্ত্রীর সম্পর্ক খুবই ভালো ছিল। ভিকটিম স্ত্রীকে খুবই ভালোবাসতেন। স্বামীর বিরুদ্ধে স্ত্রীর কোনো অভিযোগও ছিল না। এখানে অঙ্কটা একটু মেলাতে অসুবিধা হয়, কারণ আমার অঙ্ক বলছিল এই ঘটনায় ভিকটিমের স্ত্রী অবশ্যই জড়িত। তাহলে তবে অপরাধী পর্যন্ত পৌঁছাতে প্রভূত সাহায্য করেছে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা থেকে উঠে আসে অপরাধী দুজন। তারা একটি বাইকে চড়ে আসে, অপারেশন সেরে আবার বাইকে চড়ে পালিয়ে যায়। বাইকের পিছনের নাম্বার প্লেট রুমাল দিয়ে আড়াল করার চেষ্টা করে, কিন্তু হাওয়ায় উড়ে দুটি নম্বর দৃশ্যমান হয়ে যায়, 3 এবং 7। বাইকটি পার্ক সার্কাস কালেক্টরের সিসি ক্যামেরায় আর ধরা পড়ে না, অর্থাৎ রুবি মোড় এবং সায়েন্স সিটি এই অঞ্চলের মধ্যে কোথাও গা ঢাকা দেয়। এই তথ্যের উপর ভিত্তি করে অনুমান করতে অসুবিধা হয় না যে অপরাধী ওই অঞ্চলেই কেউ অবশ্য হবে। অন্যথায় তারা সোজা বাইপাস ধরেই পালাতো। ছোট রাস্তায় ঢুকতে গেলে টহলদার পুলিশের সন্দেহে নজরে পড়ার ঝুঁকি বেশি থাকে, সেক্ষেত্রে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি। আমার অনুমান এক্ষেত্রে সঠিক নিশানায় লেগে যায়। ওই অঞ্চলে বাইক ভাড়া দেয় এমন একজনের খোঁজ পাওয়া যায় এবং তার গ্যারেজে শেষ দুটি নাম্বার 3-7 ওই বাইকটির খোঁজ মেলে। সেখান থেকে পাওয়া যায় অন্যতম আসামি কানা কালু ওরফে শেখ কালামের খোঁজ, এবং তার থেকে পাই সাবিরের খোঁজ, যে একজন প্রতারক। ফেসবুকে কখনো সুবীর, কখনো আবির এস এইসব ফেক নাম দিয়ে আইডি খুলে অল্প বয়সী বিবাহিত মহিলাদের টার্গেট করেছে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে নিজের সুদর্শন চেহারার ফাঁদে ফেলে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করায়, তারপর মিষ্টি মিষ্টি কথায় চ্যাটিং করে তাদের ইমপ্রেস করে। তারপর তাদের অসতর্ক মুহূর্তে তাদের কোনো হট ছবি সেন্ড করতে বলে। বেশিরভাগ তার কথাবার্তায় সম্মোহিত হয়ে ভুল করে বসে, তখন তাদের ব্ল্যাকমেল করে নিজের ইচ্ছা মতো কাজ করাতে বাধ্য করে। এক্ষেত্রে রিমা তার ফাঁদে পড়ে। অসতর্ক মুহূর্তে নিজের সেরকম কোনো ছবি প্রতারক সাবিরকে পাঠায় এবং তার থেকে তার ব্ল্যাকমেলের শিকার হয়ে যায় সে। তার কাছ থেকে টাকা চাইতে থাকে, কিন্তু রিমার হাতে অত টাকা থাকে না। তার সব প্রয়োজন মুহূর্তে মেটালেও ভিকটিম স্ত্রীর হাতে বেশি নগদ টাকা দিতেন না।
সংগ্রাম করে বড় হওয়া ভিকটিমের কাছে টাকার মূল্য ছিল খুবই বেশি। অকারণে যাতে নষ্ট না হয় সেই বিষয়ে ছিলেন অতি সচেতন। তার উপর রিমার বয়স কম, সুতরাং উপায়, সাবির তাকে বলে তার বাড়িতে সে ডাকাতি করে টাকা নিয়ে যাবে। তার স্বামী কোথায় টাকা রাখে তা জানতে চায়। অপরিণত বয়সী রিমা উপায়ান্তর না দেখে সমস্যা সমাধানের এই রাস্তা বেছে নিতে বাধ্য হয়। সাবিরের মুহুর্মুহু চাপে সে তখন দিশেহারা। সে ভাবলো এমন করতে গিয়ে সাবির নিশ্চয়ই পুলিশের কাছে ধরা পড়বে, তাতে এক ঢিলে দুই পাখি মারা হবে। সেই কারণেই প্রস্তাবে সে সায় দেয়। সাবির তাকে কথা দেয় তার স্বামীর কোনো ক্ষতি সে করবে না, শুধু টাকা পেলেই সে খুশি। কিন্তু পাপের আগুন যে সব ছাড়খাড় করে দিতে পারে তা আগে থেকে অনুমান করা যায় না। সাবির এলাকার কুখ্যাত সমাজ বিরোধী শেখ কালামকে তার পরিকল্পনার কথা জানায়। সে এক কথায় রাজি হয়ে যায়। এসব তো তার কাছে জল ভাত। কিন্তু বাদ সাধে ভিকটিম। বাড়িতে ঢুকে কালাম আর সাবির ছুরি দেখিয়ে টাকা চাইলে ভয় না পেয়ে তিনি প্রতিরোধ করেন। প্রথমেই একটি বলিষ্ঠ ঘুষি চালিয়ে আসামি কালামের মুখে আর তার ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসে। তাতে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। পিছন থেকে অপর আসামি সাবির ভিকটিমকে হাতের প্যাঁচে জড়িয়ে ধরে। কালাম উপর্যুপুরি 5 বার ছুরির আঘাত করে, তারপর মৃত্যু নিশ্চিত করতে গলার নলি কেটে দেয়। তারপর আগে থেকে জেনে রাখা আলমারি খুলে টাকা নিয়ে চম্পট দেয়। ভিকটিম প্রতিরোধ না করলে হয়তো প্রাণে বেঁচে যেত, কিন্তু নিয়তি, তাই যা হবার তাই ঘটে গেছে। রিমা যদি এই ঘটনার কথা স্বামীকে খুলে বলতো এবং পুলিশের সাহায্য নিত, তাহলে তাকে তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে এভাবে হারাতে হতো না। রিমার বিষয়টা আমরা সহানুভূতির সাথে বিবেচনা করে তাকে রাজসাক্ষী করে মামলা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে তার খুবই কম সাজা হয় সে চেষ্টা আমরা করব। সেই কারণে তাকে কালকেই জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে। সে তার আইনজ্ঞকে সাথে নিয়ে এখানে উপস্থিত আছে। আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে একটা বার্তা দিতে চাই। ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে সাবিরের মতো অনেক প্রতারক ঘুরে বেড়াচ্ছে। আপনারা কখনো কেউ যদি ফাঁদে পড়ে ব্ল্যাকমেলের শিকার হন, কোনো রকম লজ্জা বা সংকোচ না করে, ভয় না পেয়ে অবশ্যই আইনের সাহায্য নেবেন। পুলিশের কাছে, নিকটজনের কাছে সমস্ত ঘটনা খুলে বলবেন। কখনোই প্রতারকের কথায় পরিচালিত হবেন না। সকলকে ধন্যবাদ। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল বাক্যবাগীশ, মৃন্ময়, সুদীপ্ত, জয়, ইন্দ্রনীল, আয়ুষী, দেবাদ্রিতা, মৌসুমী ও আমি রাজদীপ। দেখা হবে আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।